This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবলেম অফ টু মেনি আর কি, কিন্তু মুশকিল হচ্ছে এই প্রবলেমটা বেশি দিন থাকলে বিরোধীদের যদি আর কি এই প্রবলেম নিয়ে বেশি দিন মাথা ঘামাতে হয় তাহলে কারুর না আবার প্রবলেম সলভ হয়ে যায়। সুতরাং বিষয়টা হচ্ছে আলটিমেট মোমেন্টে নায়কটা কে হবে। নায়ক বিষয়টার কথা বলতে মনে পড়লো যে নায়ক সিনেমায় দেখেছিলাম একদিনের মুখ্যমন্ত্রীকে, একদিনের রাজাও অবশ্য দেখে ফেললাম জানেন তো। দেখলাম বর্ধমানের কেতুগ্রামে একদিনের রাজতন্ত্র, একদিনের রাজা। কেতুগ্রামের ওই বহরান গ্রামে গতকাল রাজা সেজেছিলেন 85 বছরের বৃদ্ধ অম্বিকা প্রসাদ চট্টরাজ। ঘোড়ার গাড়িতে বসে গোটা গ্রাম তাকে ঘোরানো হয়। এই দিনটায় রাজা যা বলেন তাই শোনেন গ্রামের মানুষ। কেউ অন্যায় করলে রাজা শাস্তি দেন, সেই শাস্তি সবাই মাথা পেতে নেন। শাস্তিটাও মজার, অর্থদণ্ড, জরিমানার ওই টাকায় গ্রামে পুজো হয়। ছবিগুলো দেখতে দেখতে একটা জিনিস শুধু ভাবছিলাম, ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা ট্র্যাডিশনাল, সব ঠিক আছে, কিন্তু দেশটা যতই গণতান্ত্রিক হোক রাজারাজরাদের প্রতি এই আনুগত্যটা, তাদের প্রতি এই দুর্বলতা, এটা কিন্তু এখনও অটুট। আমাদের মনের মধ্যে আমরা কোথাও যাপন করি, আমরা খুব ভালোবাসি আর কি কোথাও গিয়ে এই রাজতন্ত্র ব্যাপারটাকে মেনে নিতে আর কি। আসলে আমাদের ওই কোথাও গিয়ে হয়তো আমাদের প্রজা হয়ে থাকতেই বেশি ভাল লাগে। আর মানুষের এই মনের কথা সেগুলো তো রাজনৈতিক দলগুলো একদম পারফেক্টলি জেনে গেছে, তারা বুঝতে পারে। আর সম্ভবত সেই কারণেই এই রাজ পরিবারের সদস্যদের প্রার্থী করাটা এখনও অস্ত্র হিসেবেই দেখা হয়। এই যেরকম ধরুন কৃষ্ণনগর, ভোট ঘোষণার পর হঠাৎই রাজমাতা অমৃতা রায়কে জয়েন করিয়েছে বিজেপি, আর তারপর তার নাম প্রার্থী হিসেবেও ঘোষিত হয়ে গেছে। মানে ওখানে ডায়মন্ড হারবারের প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একদম প্ল্যান করে কৃষ্ণনগরে তাকে জয়েন করিয়ে প্রার্থী ঘোষণা করা হয়ে গেল। কৃষ্ণনগরে তার মানে মহুয়া মৈত্র বনাম অমৃতা রায়। এবার অমৃতা রায়ের সবথেকে বড় মূলধন হচ্ছেন তিনি এমনিতে রাজনীতির লোক নন, রাজ পরিবারের সদস্য, ভালো ইংরেজি বলতে পারেন। ইংরেজিতে চোস্ত মহুয়ার বিরুদ্ধে সমানে সমানে টক্কর দেওয়ার জন্যই বোধহয় এরকম একজন প্রার্থীকে বাঁচা হয়েছে। মুশকিল কী জানেন, গ্রামাঞ্চলের মানুষ তো আবার ইংরেজি নয়, বাংলাই বোঝেন। ইংরেজিটা তাহলে কোন কাজে লাগবে? হয়তো হ্যাঁ, ওই কোথাও গিয়ে পার্লামেন্টে গেলে তখন লাগতে পারে, সেখানে তো আবার তখন টক্কর দেওয়ার মতো কেউ থাকবেন না। মানে মহুয়া যাবেন, নয় অমৃতারা যাবেন, কেউ একজন যাবেন। তা যাই হোক, কৃষ্ণনগরে কপালে তার মানে যে ইংরেজি দুরস্ত কোনো একজন সাংসদ নাচছে, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। শুধু ওইটা বুঝতে পারছি না যে অরাজনৈতিক পরিমণ্ডল থেকে উঠে আসা অমৃতা রায়কে প্রার্থী করার কি শুধু এটাই কারণ? দেখুন, রেখা পাত্র যেরকম একটা আন্দোলনের মুখ, বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেরকম একটা দুর্নীতি বিরোধী লড়াইয়ের মুখ, অমৃতা রায় তো এরকম কোনো আন্দোলন বা সামাজিক লড়াইয়ের অংশ নন, তিনি শুধুই রাজ পরিবারের মুখ। তাহলে কি শুধু তাকে ওই রাজ রক্তের কারণেই প্রার্থী করা হলো? নেতারা কি জানেন যে ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার যেরকম আমাদের ছাড়েনি, সেরকমই বশ্যতা শিকার বা আনুগত্য শিকার এরকম একটা বাসনা বা প্রবৃত্তি আমাদের মনের মধ্যে পুরো মাত্রায় রয়েছে, নিশ্চয়ই জানেন। সেই জন্যই তো ওই শেখ শাহজাহান বা অনুব্রত মণ্ডলের মতো মানুষেরা আমাদের সামনে যখন তখন উন্নয়নের মডেল দাঁড় করে দিতে পারেন, আর আমরা তাদের বাগে চলে আসি। এই প্রবণতাটা আছে বলেই কি রাজপ্রতিনিধিরা কোথাও গিয়ে জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যান? কিন্তু এই প্রশ্নটা উঠবে, এটা আর কেউ না জানুন বা বুঝুন, এখন বুঝতে পারছি প্রধানমন্ত্রী ঠিক জানেন, ঠিক বোঝেন। কারণ তিনি নিজেকে তো সবসময় ওই একদম সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। একদম নিজে যে চাওয়ালা থেকে এই এত বড় জায়গায় পৌঁছেছেন, এটাই গর্বের সঙ্গে প্রচার করেন। তাহলে তিনি কোথাও গিয়ে আবার রাজদণ্ড বা রাজ পরিবারকে অগ্রাধিকার দেবেন, এই প্রচারটা তো কোনো ক্ষেত্রে তার যে আত্মশ্লাঘা, তার বিরোধী যেতে পারে, তাই না? সেইটা কোথাও গিয়ে বোধহয় বুঝতে পেরেছেন তিনি। সেই জন্যই কি আজকে এই রাজমাতাকে ফোন করলেন প্রধানমন্ত্রী, ঠিক যেরকম ওই রেখাপাত্রকে করেছিলেন। আর তার মাধ্যমে এই দুটো ক্ষেত্রেই, এবং এই দুটো ক্ষেত্রের মাধ্যমে বাংলার সবকটা ক্ষেত্রেই দুটো জিনিস করলেন প্রধানমন্ত্রী।
এক, ওই বললাম মহিলাদের বার্তা, আর দুই, এটা বুঝিয়ে দিলেন ঠিক যেরকম কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে 294 আসনেই তিনি প্রার্থী বা এক্ষেত্রে 42টা আসনে তিনি প্রার্থী, ঠিক সেরকম প্রধানমন্ত্রীও কি বুঝিয়ে দিলেন যে এবার এখানে যে আসনগুলো 42টা আসন তার প্রত্যেকটাতেই তার প্রার্থী। সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম এবং খুব আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে। উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাতে বললেন হ্যাঁ আমি কেউ নই, লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল ইন্সপিরেশন। দেখুন, রাজ পরিবারের লোকজনকে অগ্রাধিকার দেওয়ার যে ট্রেন্ডটা সেটা কিন্তু দেশের অন্যত্রও আছে, অন্তত এবার তো সেটাই দেখা যাচ্ছে। মাইসুরু রাজ পরিবার এতদিন মূলত কংগ্রেসের সঙ্গে ছিল, এবার রাজ পরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামারাজা ওয়াদিয়ার তিনি তো বিজেপিতে যোগ দিয়েছেন, তিনিই মাইসুরু লোকসভা আসনের গেরুয়া শিবিরের প্রার্থী। ত্রিপুরা ইস্ট, সেখানে তো বিজেপি মনোনীত প্রার্থী হচ্ছেন মহারানী কীর্তি সিং দেববর্মা। আবার কংগ্রেস তারা মহারাষ্ট্রের কোলাপুরের প্রার্থী করেছে ছত্রপতি শিবাজির বংশধর শাহু মহারাজকে। মোদ্দা কথা হচ্ছে রাজ পরিবারের নামটা যতটা ভাঙিয়ে নেওয়া যায় এবং তার মাধ্যমে ভোটারদের কাছে টানা যায়, এইটা পরিষ্কারভাবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সেটাকে মূলধন হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। কৃষ্ণনগর যার নামে, সেই পরিবারের সদস্য বাসিন্দাদের কাছে ভোট চাইতে যাবেন, আর কিচ্ছু না হোক ভোটারদের মধ্যে এটা তো কোথাও আত্মশ্লাঘা কাজও করতেই পারে না। অমৃতা রায় নামটায় ওজন থাকুক বা না থাকুক, নামের আগে যে এলাকার লোক এখনও রাজমাতা শব্দ ব্যবহার করে, তাতে কিন্তু ওই রাজমাতা শব্দটার মধ্যে যে যথেষ্ট ওজন রয়েছে, সেটা যেরকম বিজেপির লোকেরা বুঝেছেন ঠিক সেরকম কিন্তু বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত সেই জন্যেই 31শে মার্চ তিনি যে এবার লোকসভা ভোটের প্রচারে বেরোচ্ছেন, তার শুরুটা করছেন ওই কৃষ্ণনগর থেকে। 31শে মার্চ তার প্রথম জনসভা হবে কৃষ্ণনগরে। আর তৃণমূল নেত্রী তিনি প্রচারে নামার দিন 5 আগে তাকে আক্রমণ করতে গিয়েই বিতর্ক তৈরি করে বসে আছেন দিলীপ ঘোষ। এমনিতে অনেক চেষ্টা করেও মেদিনীপুর আসনটা নিজের হাতে রাখতে পারেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আসন পাল্টে গেছে, এবার তাকে লড়তে হচ্ছে বর্ধমান দুর্গাপুর থেকে। যদিও আরএসএস করার সুবাদে বর্ধমান জেলাকে তার কর্মভূমি বলে একটা স্বীকৃতি দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। এটা নেতারা খুব ভালো পারেন, কোনো না কোনো লিঙ্ক তারা ঠিক পেয়ে যান, যেখানেই তাদের ছেড়ে দেওয়া হোক না কেন। তাদের কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি চাঁদে পাঠিয়ে দেন, সেখানেও তিনি কোনো না কোনো ওই আয় আয় চাঁদ মামা ওই ছোটোবেলার সেই লিঙ্কটা দিয়ে বলবেন ওই আমার সাথে ছোটোবেলার থেকে চাঁদের লিঙ্ক আছে। যাই হোক, তবুও মেদিনীপুরের হোম গ্রাউন্ড ছেড়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার ঝুঁকিটা কোথাও গিয়ে কি দিলীপ ঘোষ ফিল করতে পারছেন? কোথাও গিয়ে তার ভেতরে কি একটা চাপ কাজ করছে? আর চাপে তো অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় সব কিছু। সেজন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অকারণে আক্রমণ করে বসলেন? আর সেটা করতে গিয়ে যেটা হলো, কোথাও গিয়ে কি মাত্রা ছাড়ালেন, নাকি তার মনে হলো যে কোথাও গিয়ে বর্ধমানের মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য বা তিনি যে আছেন এটা বোঝানোর জন্য এটাই সব থেকে সোজা রাস্তা? বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমরা বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে আমার ঠিক করে। ছি দিলীপ ঘোষ, ছি! এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। যা দিলীপ যা, নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। ঠিকই, যখন মাঝে মাঝে উনি গুজরাটের মেয়ে হয়ে যাচ্ছেন, কখনো বাংলার মেয়ে হয়ে যাচ্ছেন, সবাই তো কনফিউশনে পড়ে যাচ্ছে মেয়েটা আসলে কার। একটু রাগ হয়েছে, তিনি একটু মনোব্যথায় ভুগছেন, নিজের জায়গায় টিকিট পাননি, এগুলো তারই হয়তো ফলস্বরূপ। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। ওরা যেটা করতে যাচ্ছে, প্রত্যেকবার মহিলা কার্ড খেলতে যায় আর ভোটের আগে চোট, এই যে রাজনীতি, এটা সাধারণ মানুষ ধরেছে। রাজনীতিতে অসভ্যতা চলে না, এটা একটা গণতন্ত্র, এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে। যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু কথা শোনা গেল, না কি বলেছেন আমি এখনো শুনিনি, সুতরাং সেই না শুনে আমি কোনো মন্তব্য। এখন পর্যন্ত এ রাজ্যে 4টে সভা করেছেন প্রধানমন্ত্রী।
কোনো সভা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেননি নরেন্দ্র মোদী। বিজেপির অন্য নেতারাও কিন্তু দেখছিলাম যে সেই রাস্তাটার থেকে খানিকটা সরে এসছেন, কোনো কাউকে ব্যক্তি আক্রমণের কৌশল সেটা নিচ্ছেন না তারা, একটু সন্তর্পণেই কোথাও গিয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তাটা এড়িয়ে যাচ্ছিলেন। দিলীপ ঘোষ কি সচেতনভাবেই উল্টো কাজটা করলেন? এর তো ফল হলো দুটো। এক, 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ফের বিজেপির বিরুদ্ধে সেই পুরনো অভিযোগটা তুলে নিয়ে এলো, মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মানের অভিযোগ, বাংলার মেয়েকে অসম্মানের অভিযোগ। নরেন্দ্র মোদী সন্দেশখালীর রেখা পাত্রকে ফোন করে যে ভোট ব্যাংককে বিজেপির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কি দিলীপ ঘোষ সেই তরি ডুবিয়ে দেওয়ার জোগাড় করে ফেললেন? আর দুই, লোকসভা ভোটের আগে কুকথার রাজনীতির সূত্রপাত কি দিলীপ ঘোষই করে দিলেন? শুভ মহরত। এমনিতেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এই রাজ্যে টুকটাক কিন্তু হানাহানির খবর আসতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে, যার ফলে বিশেষ নির্দেশিকা জারি করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। বলতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী কখন কোথায় যাচ্ছে, কোথায় টহল দিচ্ছে, সব কিছুর রিপোর্ট পাঠাতে হবে, ডেলি রিপোর্ট, রোজকার রোজ আইজি সিআরপিএফকে। এবার বাহিনী ব্যবহারে স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেটাও তো বোঝা যাচ্ছে। বলা হয়েছে যে তাদের ওয়েবসাইটেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত যাবতীয় তথ্য রোজ আপলোড করা হবে। এত কিছু করার কারণ তো একটাই, শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেক্ষেত্রে যাতে এই যাদের পাঠানো হয়েছে শান্তি বজায় রাখতে সেই নিরাপত্তারক্ষীরা, কেন্দ্রীয় বাহিনী, তারা যাতে ঠিকভাবে কাজ করে, তাদের যাতে বসিয়ে রাখার বা কোথাও ঘুরতে পাঠানোর অভিযোগ আর কেউ তুলতে না পারে, সেই জন্যই তো পুরো বিষয়টাকে এরকমভাবে কড়া নজরদারিতে বেঁধে ফেলা হচ্ছে। ভোট ঘোষণার দিনই অবশ্য জাতীয় নির্বাচন কমিশনার বলে দিয়েছিলেন যে বাহিনী যাতে কোথাও বসে না থাকে, তাদের যাতে ঠিক ব্যবহার করা হয় তা নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছেন তারা। তারপরেও কিন্তু গত কয়েকদিনে রক্তপাতের খবর হয়েছে। আপনারা যারা আমাদের এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখেছেন এই দোলের দিন গতকাল, আপনাদের মনে আছে আমরা কি লিখেছিলাম? হাত রাঙুক দোলের রঙে। আসলে বলতে চেয়েছিলাম কি জানেন, হাতে দোলের রঙটাই লাগুক, হাতে যেন রক্তটা না লাগে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর মতোই রাজনৈতিক নেতারাও যদি নিজেদের কাজটা ঠিক মতো করেন, মুখে যদি একটু ঠিকঠাক লাগাম দেন, তাহলেই কিন্তু একমাত্র আমাদের ইচ্ছেটা পূরণ হতে পারে। নাহলে আমাদের যে বদনাম আছে এই ভোটেও সেটা ঘোচার বিশেষ কোনো চান্স দেখছি না।